শাবল নিয়ে এসেছিল আমাকে স্পট ডেথ করার জন্য। শাবলটা জাস্ট এই দিক দিয়ে গেছে, সাইড দিয়ে গেছে, নাহলে শাবলটা ভেতর। হ্যাঁ, গেটটা লাগিয়ে দিয়েছিলাম, তাই নাহলে পুরো একদম ওইখানে শাবলের উপরে গেটে মেরে দিত। এই মুহূর্তে সব থেকে বড় খবর, যন্তর মন্তরে প্রতিবাদে যোগ দেওয়াকে কেন্দ্র করে এক যুবকের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির কয়েকজন স্থানীয় নেতা কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, গত 19শে জুলাই যন্তর মন্তরে এক প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন ইন্দাসের কারিসুন্দা গ্রামের বাসিন্দা আব্দুল হাফেজ ওরফে রিক। সেই প্রতিবাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই স্থানীয় বিজেপি নেতা কর্মীদের একাংশের কাছ থেকে হুমকি এবং হেনস্থার অভিযোগ ওঠে। এরপর গত 13ই আগস্ট রিকের বাড়িতে দলবদ্ধ হামলার অভিযোগ ওঠে। পরিবারের দাবি, রিককে মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে গলার পাশে আঘাত করা হয়। নিজেকে বাঁচাতে রিক দরজা বন্ধ করে দিলে তার বাবাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। অভিযোগ, গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও সেখানেও হামলার ঘটনা ঘটে। এরপর 14ই আগস্ট বাড়ির ঘিরে রেখে তার চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগও সামনে আসে। অবশেষে 15ই আগস্ট গুরুতর অসুস্থ অবস্থায় রিকের বাবাকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। যদিও এই ঘটনায় ওঠা সমস্ত অভিযোগের সত্যতা এবং মৃত্যুর জন্য কে বা কারা দায়ী তা তদন্তের বিষয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ কি পদক্ষেপ করেছে সেই তথ্যও তদন্তের পরই স্পষ্ট হবে। এদিকে রিকের দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির প্রতিবাদ জানাতেই তিনি যন্তর মন্তরে গিয়েছিলেন। তার বক্তব্য, যে রাজনৈতিক দল ভালো কাজ করবে তিনি সেই দলকেই সমর্থন করবেন। ঘটনার বিস্তারিত জানিয়েছেন রিক। আসুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক পুরো ঘটনাটি। ব্যুরো রিপোর্ট, সারাদিন খবর। ঘটেছিল বলতে, ঘটনাটা শুরু হয় 19 তারিখে, 19শে জুলাই। আমি যন্তর মন্তর প্রোটেস্টে যাই, ঠিক আছে, যে আমাদের এডুকেশন মিনিস্টার, যেটা এডুকেশন সিস্টেম ডেভেলপমেন্টের জন্য গিয়ে, যেহেতু আমার ছেলে মেয়েকেও ভবিষ্যতে পড়তে হবে, এটা আমার ডিউটি ছিল। প্রত্যেক দেশের ডিউটি আছে দেশকে ডেভেলপমেন্টে সাহায্য করার জন্য, সবার ডিউটি, সেই হিসাবে গিয়েছিলাম। তো যাওয়ার পর ওইখানে প্রোটেস্টে থাকি, 25 তারিখ অবধি থাকি ওইখানে। সব কিছু মানে হাতে হাতে লিখে করি, আর যেমন সহায়তা করে আর কি, একে অপরের সাহায্য করা আর করা, সব কিছু করি। করে রিজাইন 25 তারিখে রিজাইন হয়। আমি 26 তারিখে বেরিয়ে 27 তারিখে ঘর ঢুকে যাই। এই যে এটা এত কিছুর মাধ্যম আমি সোশ্যাল মিডিয়ায় আমার পোস্ট করি, যাতে কেউ আমাকে দেখে যদি দুজন কেউ আসে তাহলে আসতে পারে। আমি গাইডলাইন দিচ্ছিলাম যে দুজন কীভাবে আসবে। তো তারপর যখন আমি আসছি, ওই ভিডিওটা যেহেতু ফেসবুক এখন সোশ্যাল মিডিয়া জানা, তো আমাদের পাড়ার বিজেপি সবাই দেখে আমাকে থ্রেট দেয়, তো তুই গিয়েছিলি তোকে মারবো। দিয়ে তারপর থামথুম হয় আর হয়, বললে যে তোকে 9ই আগস্ট মারবো। কেন মারবো 9ই আগস্ট? 9ই আগস্ট আমাদের গ্রামে একটা রক্তদান শিবির চলছিল, ওইখানে এমএলএ এসেছিল আর এসেছিল। এবার দেখুন, এমএলএ এর মদত ছাড়া তো পার্টির লোক কিছু করতে পারে না। মদত এমএলএ হলো নির্মল ধারা অ্যাকচুয়ালি। তো প্রথমে তো এমএলএ তো তোকে সাজিয়েছিল যে দিয়ে তারপর বলেছে যে আবার তারপর যে হুমকি দেয়, ওদের প্যাটার্ন অ্যাকচুয়ালি বিজেপি প্যাটার্ন, যে আতঙ্কবাদী, মুসলিম মানেই তো এখন আতঙ্কবাদী, পাকিস্তানি যেরকম অ্যাকচুয়ালি হয়। তো ঠিক আছে, সেসব চললো, এজেন্ডা চললো, ঘরের মধ্যে থাকলাম। থাকার পর এবার 12ই আগস্ট সিজেপি ঘোষণা করে যে স্কুল ঠিক করো, গভর্নমেন্ট স্কুলের একদম অবস্থা খারাপ, স্কুল ঠিক করো। তো এটা তো ভালো কাজ, খারাপ কাজ কি? এটা তো খারাপ কাজ নয়, স্কুল ঠিক করা তো একটা ভালো জিনিস, ঠিক আছে। এবার চাই বিজেপি হোক, সিজেপি হোক, কংগ্রেস হোক, আপ হোক, টিএমসি হোক, যে দেশের উন্নতি করবে আমি তার সাথে আছি, সবাই তার সাথে আছে, ঠিক আছে। এমনটা নয় এটা কোনো পার্টিগত কিছু ব্যাপার নয়, ঠিক আছে। একদমই না, একদমই না, ছিলাম না। কিন্তু সিজেপির সাথে যুক্ত ছিলাম এই কারণে, যেহেতু ও আমার দেশের ডেভেলপমেন্টের সাথে ছিল, ঠিক আছে। যেদিন সিজেপি দেশের বিরুদ্ধে হয়ে যাবে, আমি তার বিরুদ্ধে হয়ে যাবো, ঠিক আছে। যে দেশের সাথে আছে আমি তার সাথে আছি। এবার হয়ে যাওয়ার পর যখন হলো ব্যাপারটা, তারপর আমি স্কুলে যাই কি কারণে যাই, আমার বোনের ভোটার কার্ডটা হয়নি, ওইখানে মাস্টারকে দেওয়া আছে। তো মাস্টারকে দেওয়ার ফলে জিজ্ঞাসা করতে গেছিলাম প্রধান শিক্ষককে যে স্যার আমার বোনের ভোটার কার্ডটা কতদূর কি আছে। উনি বলছেন যে 5 দিন মিনিমাম সময় লাগে, 5 দিন সময় লাগে, তুই 5 দিন পরে এসে। আমি তখন হঠাৎ মনে পড়লো, গেছি যখন জাস্ট জিজ্ঞাসা করি, যে স্যারকে বললাম স্যার এরকম ব্যাপার, ক্যাম্পেইন চলছে, তো আমাদের স্কুলে যদি কোনো অসুবিধা হয় আমি বলবেন, আমি তাহলে রিকোয়েস্ট করবো যাতে ঠিক হয়ে যায়। আলটিমেট আমি তো স্কুলেরই ছাত্র ছিলাম, আমি স্কুলে পড়েছি। তো উনি কি করেছেন, এবার উনার আমার মধ্যে কথা, বিজেপি কর্মীদেরকে তো আমি তো আর বলতে চাইনি, নিশ্চয়ই উনিই বলেছেন। যে বলার ফলে সেই দিন সকালে 13 তারিখে সকালে 11টা 12টার দিকে আমি গিয়েছিলাম, আর সন্ধ্যে 8টা 8:30টার দিকে ওরা আসে,
এসে প্রথমে মারধর করে, আমাকে যখন মারধর করে আমি সঙ্গে সঙ্গে ঘরের ভেতর চাবি লাগিয়ে দিই, ভেতর ঢুকে যাই। আমার বাবা আমার বাইরে ছিল, আর বাইরে এরপর বলছে তোকে মারতে পারো না, তোকে মেরে দেবো, তোর বাবাকে মেরে দিবি। বাবাকে প্রচুর মারধর করে, মাথায় বাঁশ মেরে ফাটিয়ে দেয়, বুকে লাথি ঘুষি যেমন মেরেছে। আমি ভিডিও করি করার পর ওরা তারপর বাবাকে নিয়ে হাসপাতাল যায়, ইন্দাস হাসপাতাল যায়। হাসপাতালে ওরা প্রায় মিনিমাম 2-3 দিন ঘেরাও করেছে যে ট্রিটমেন্টও হতে দেবো না। এবার ডক্টর ভালো করে দেখছে না। এমএলসি যেটা আমরা এফআইআর করে হয়েছিলাম, এমএলসি তো দিতে হবে আমাদেরকে। ডক্টর বলছে তুমি পুলিশকে ডাকো, নাহলে কোর্ট থেকে অর্ডার না, আমি দিতে পারবো না ভাই। মানে কেন এমন তো কোনো নিয়ম বলছে না ভাই আমি দিতে পারবো না, আমার একটু প্যানের সমস্যা আছে, এরকম ব্যাপার আছে। নিশ্চয়ই ভয় দেখিয়েছে ডক্টরকে, ভয় যেন দেয়নি। তারপর ওইখান থেকে বাবাকে সাইডে নিয়ে গেল, বুঝি সাইডে একটু ক্যামেরা থেকে দূরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাবাকে মুখ বন্ধ করে মার, ওই বিজেপি নেতাগুলো, ঠিক আছে, বিজেপি নেতাগুলো বলে যা পার্টি করতে হবে, ঠিক আছে। সেই দেখে তো কোনো ছেলে আর কাটতে পারে না। আমি গেছি, যাওয়ার পর আমাকে ঘাড়ে ধরে হাত ধরে আমাকে গাড়িতে ঢুকিয়ে গাড়িটা নিয়ে একটা অন্ধকার জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার ভিডিও ফোনে যে প্রুফগুলো ছিল, মেরেছে, হামলা করেছে, প্রুফগুলো আর কি প্রথমে ডিলিট করে তারপর আমার ফেসবুক ইনস্টাগ্রাম তো সবই ডিলিট করেছে। ডিলিট করার পর ফোনটা ওরা নিয়ে নিয়েছে, ফোনটা ওরা দেয়নি, যে তারপর আমরা বাড়ি এসেছি, বাড়ি সারা রাত আতঙ্কে ছিলাম। তারপরের দিনে যদি আমাদেরকে যেতে দিত যে করার জন্য, ট্রিটমেন্ট করার জন্য, তারপরের দিনও 14 তারিখ সারাদিন ঘরের মধ্যে বন্দি করে গেছে ঘিরাও করে, ট্রিটমেন্টও করতে দেয়নি। ট্রিটমেন্টও করতো তাহলে হয়তো আমার বাবা বেঁচে যেত, কিন্তু ট্রিটমেন্টও করতে দেয়নি। শেখ মোহাম্মদ নাফিক। একদমই না, আরে একদমই না। আপনি আরে এখন তো সোশ্যাল মিডিয়ার জামানা, এখন তো ব্যাকগ্রাউন্ড আপনি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। আমি হাজার মিথ্যা কথা বলতে পারি। আমার নাম ভালো নাম আব্দুল হাফিজ, আর নিক নেম রিক। পড়াশোনা আমার কমপ্লিট হয়নি, আমি ড্রপ আউট ছিলাম, আমার গ্র্যাজুয়েশন ড্রপ আউট ছিলাম। তারপর আমি এই কাজ খুঁজে করছিলাম। তারপরে হয়ে যাওয়ার পর এখন একটা ব্যবসা চালু করার জন্য ওই একটু লোন টোন নিয়ে ব্যবসা করার জন্য। হ্যাঁ, আজকে 8টার সময় মারা গেছে, আজ সন্ধ্যে 15 তারিখ। হ্যাঁ হ্যাঁ, একদম। ওরা যদি ছেড়ে দিত, ট্রিটমেন্ট পেলে বেঁচে যেত। ওরা ঘর থেকে বেরোতে দেয়নি, না। আবার বাইরে হসপিটাল থেকে বাইরে নিয়ে এসেও মারে, দ্বিতীয়বার হসপিটাল থেকে বাইরে নিয়ে এসেও মারে। আবার ওরা ঘরে আসে, ওরা ছিল তো অনেকজনাই, কিন্তু মেন যারা ছিল টোটাল 5 জনের মুখ মনে আছে, নাম মনে আছে। এবার নামগুলো মেন হলো শেখ আজাদ, পিন্টু একজন আছে, নিকনেমটা পিন্টু, আর শ্রীকান্ত একজন ছিল, আর 2জন ছিল, শান্টু নামে একজন ছিল, আর একজন ছিল প্রশান্ত, ঠিক আছে, এরা ছিল। হ্যাঁ, এবার আমি যদি বলি যে আমি ফাঁসি চাইছি, এমন তো হয় না। জুডিশিয়াল আমাদের যা ভারতের নিয়মকানুন সেভাবে কাজ চলবে। এবার সবাই তো সহানুভূতি দিচ্ছে আর সবাই সবকিছুই বলছে। এবার অ্যাকচুয়ালি হয় যে এবার উনি তো দোষ করেননি। এবার যে আজকে যদি আমাকে মারতে হতো, আমি যদি মরে যেতাম, তখন আফসোস হতো না, কারণ যেহেতু দোষটা যদি আমি যদি স্কুল ঠিক করে যদি দোষ হয়, তা দোষটা আমি করেছি, তাহলে মরার কথা আমার ছিল, আমার বাবার তো মরার কথা ছিল না। উনি তো বেকার মরে গেলেন না, ওনার তো কোনো দোষই ছিল না। কারণ ওনার একটাই দোষ, উনি ওনার ছেলেকে বাঁচাতে গেছেন। তো দুনিয়ার কোন পিতা চায় না তাদের সন্তানকে বাঁচাতে, সেটাই করেছেন উনি। হ্যাঁ, এই তো শাবল নিয়ে এসেছিল আমাকে স্পট ডেথ করার জন্য। শাবলটা জাস্ট এই দিক দিয়ে গেছে, সাইড দিয়ে গেছে, নাহলে শাবলটা ভেতর। হ্যাঁ, গেটটা লাগিয়ে দিয়েছিলাম, তাই নাহলে পুরো একদম ওইখানে শাবলের উপরে গেটে মেরে দিতে হবে। ওটা শাবলটা মেরেছে প্রশান্ত যে আছে, শ্রীকান্ত মাঝি, ও শাবলটা মেরেছে।